ক্ষমতায় গেলে ১ কোটি মানুষের কর্মসংস্থান তৈরি করবে বিএনপি। দেশবাসীর উদ্দেশ্যে ভাষণে তারেক রহমান। ন্যায় ও ইনসাফের দেশ গড়ায় প্রত্যয় জামায়াতের। শেষ হলো প্রচারণার সময়সীমা। শেষ মুহূর্তেও প্রার্থীদের গণসংযোগ। নির্বাচন নির্বিঘ্ন করতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। বাড়ানো হয়েছে টহল ও হেলিকপ্টার মহড়া। নির্বাচনের বাজেট ৩,১৫০ কোটি টাকার। সিংহভাগেই খরচ হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর পেছনে। গণভোটের কারণে খরচ বাড়লেও ভোট আয়োজনে এ অর্থ বেশি নয় বলছে নির্বাচন কমিশন। ঢাকা ওয়াশিংটন বাণিজ্য চুক্তি সই। বাংলাদেশের রপ্তানি পণ্যের শুল্ক হার ২০% থেকে কমে ১৯। মার্কিন কাঁচামাল দিয়ে তৈরি পোশাকে শূন্য শুল্ক আরোপ। এবং বাংলাদেশের সব দাবি মেনে নিয়েছে আইসিসি। টি-20 বিশ্বকাপে পূর্ণ অংশগ্রহণ ফি পাচ্ছে বিসিবি। নানা নাটকীয়তার পর ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে পাকিস্তান, নিশ্চিত করেছে ইসলামাবাদ। সকালের সময় সঙ্গে আছি আমি মিসবাহুল আলিফ। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বেকারত্ব নিরসনে বিএনপি ১ কোটি কর্মসংস্থান তৈরি করবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার সন্ধ্যায় নির্বাচন উপলক্ষে বিটিভিতে দেয়া ভাষণে দুর্নীতি দমনে সর্বোচ্চ কঠোর অবস্থান নেয়ার কথা জানান তিনি। এ সময় অতীত ভুলের জন্য দুঃখ প্রকাশ করে দেশ গড়তে ধানের শীষে ভোট চান বিএনপি চেয়ারম্যান। শিল্প ও বাণিজ্যে দেশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দেশে বিদেশে ১ কোটি কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এভাবে পর্যায়ক্রমিকভাবে ১ কোটি কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কয়েকটি সেক্টরকে বিশেষভাবে চিহ্নিত করে নতুন কর্মসংস্থান তৈরির উপায় এবং কর্মকৌশল নির্ধারণ করা হয়েছে। ফ্যাসিবাদের শাসন আমলে প্রতি বছর দেশ থেকে $১৬ বিলিয়ন পাচার করে দেওয়া হতো। এভাবে দুর্নীতি এবং টাকা পাচার আর অপচয় রোধ করা গেলে ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড কিংবা বেকার ভাতা প্রদানের মতন ইতিবাচক উদ্যোগগুলো বাস্তবায়নের জন্য অর্থের সংকুলন অসম্ভব নয়। শুধু রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন। নারী উদ্যোক্তাদের আর্থিক ও দক্ষতা উন্নয়নে বিশেষ সহায়তা প্রদানের পাশাপাশি আনুষ্ঠানিক খাতে নারী কর্মসংস্থান বৃদ্ধি করার পরিকল্পনা আমাদের রয়েছে। বুলিং সহ নারীর প্রতি যে কোনো ধরনের সহিংসতা বন্ধে কঠোর আইন প্রয়োগের পরিকল্পনা এবং সিদ্ধান্ত আমাদের রয়েছে। নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত অবশ্যই ইনশাআল্লাহ করা হবে। জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য যথাসময়ে জাতীয় পে স্কেল ঘোষণা এবং বাস্তবায়ন করা হবে। দেশ পরিচালনা করতে গিয়ে সেই সময় কোনো কোনো ক্ষেত্রে হয়তো আমাদের অনিচ্ছাকৃত কিছু ভুল ত্রুটি হয়েছে। সেজন্য আমি দেশবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে অর্জনগুলোকে অবলম্বন করে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গঠনের জন্য আগামী ১২ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে আবারও আমি আপনাদের সমর্থন চাই। জুলাইয়ের মতো কাঁধে কাঁধ মিলিয়ে তরুণদের নিয়ে ন্যায় ও ইনসাফের দেশ গড়তে চায় জামায়াত। নির্বাচন উপলক্ষে বিটিভিতে দেয়া ভাষণে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, অপকর্ম টিকিয়ে রাখতে পরিবর্তনের বিপক্ষে অবস্থান নিয়েছে একটি পক্ষ। সংস্কারের জন্য গণভোটে হ্যাঁকে জয়ী করার আহ্বান জানান জামায়াত আমির। আমরা তোমাদের হাত ধরতে চাই, জুলাইয়ের মতো কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার কাজে সঙ্গী হতে চাই। সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়তে চাই। এমন বাংলাদেশ যেখানে কেবল পারিবারিক পরিচয়ে কেউ দেশের চালকের আসনে বসতে পারবে না। এমন বাংলাদেশ যেখানে রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের। দেশের মানুষ পরিবর্তন চায়, কিন্তু একটি মহল পরিবর্তনের বিরোধী। কারণ পরিবর্তন হলেই তাদের অপকর্মের পথ বন্ধ হবে, মানুষের অধিকার কেড়ে নেওয়ার সুযোগ থাকবে না। রাষ্ট্রের মৌলিক কিছু সংস্কারের লক্ষ্যে জুলাই বিপ্লব পরবর্তী সরকার কিছু পদক্ষেপ গ্রহণ করেছিল, কিন্তু তা সম্পূর্ণ বাস্তবায়িত হয়নি। এই বাস্তবায়ন সম্ভব হবে আগামীতে যে গণভোট
সেই গণভোটে আমরা যদি আমাদের মূল্যবান ভোট দিয়ে হা বলি, তাহলে সংস্কার প্রক্রিয়া তার পূর্ণতা পাবে। জনগণের ভালোবাসায় সরকার গঠন করলে প্রথম দিনে ফজরের নামাজ পড়েই আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন শুরু করব ইনশাআল্লাহ। আমাদের শাসক শ্রেণী সরকারি পদে নির্বাচিত হওয়ার পর নিজেদেরকে দেশের মালিক গণ্য করেছে। ফলে রাষ্ট্রীয় সম্পদ, পদ, পদবি, নীতি, প্রতিষ্ঠান সবকিছু ব্যক্তিগত ও দলীয় স্বার্থ হাসিলের উপায় হিসাবে অন্যায়ভাবে ব্যবহার করা হয়েছে। এর ফলে চুরি ও দুর্নীতি, স্বজনপ্রীতির মাধ্যমে প্রতারিত করে জনগণের সম্পদ লুণ্ঠন করা হয়েছে। উন্নয়ন প্রকল্প ব্যক্তিগত দলীয় লুণ্ঠনের সিঁড়ি হিসেবে ব্যবহৃত হয়েছে। এই ব্যবস্থার অবসান ঘটানোই আমাদের প্রধান লক্ষ্য। অতীতে জামাতে ইসলামী থেকে যারা জনপ্রতিনিধি হিসাবে সংসদ, সরকার ও স্থানীয় সরকারের দায়িত্ব পালন করেছেন, তারা কেউই দুর্নীতির দায়ে অভিযুক্ত হননি। তারা দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে গুপ্তরা, জনগণকে বিভ্রান্ত করতে দিচ্ছে বায়বীয় প্রতিশ্রুতি। রাজধানীতে নির্বাচনী জনসভায় এমন অভিযোগ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আরও বলেন, ভোট দেওয়ার পর বুঝে নিতে হবে হিসাবও। এ সময় স্বৈরাচারের হাতে ভেঙে চুরে শেষ হওয়া দেশ পুনর্গঠনেরও অঙ্গীকার করেন তারেক রহমান। প্রচারণার শেষ দিন নিজ আসন ঢাকা ১৭-এর বনানীর জনসভায় এলাকার সন্তান হিসেবে ধানের শীষে ভোট চান তারেক রহমান। আমরা যদি সকল মিলে ঐক্যবদ্ধ থাকি, ইনশাআল্লাহ অবশ্যই আমরা সেরকম একটি প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো। যে দেশকে স্বৈরাচার ভেঙে চুরে শেষ করে দিয়ে গেছে, ইনশাআল্লাহ আমরা সেই দেশকে, জনগণকে সাথে নিয়ে আবার গড়ে তুলবো। দেশ যেহেতু আমাদের, কেউ বাইরে থেকে এসে আমাদেরকে এই দেশ গঠন করে দিয়ে যাবে না। সারা দেশে রাজধানীর কলাবাগান মাঠে ঢাকা ১০ আসনের প্রার্থী শেখ রবিউল আলম রবির নির্বাচনী জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান। এ সময় তার পক্ষে এলাকাবাসীর কাছে ধানের শীষে ভোট চান তারেক রহমান। এই ঢাকা ১০ থেকে ধানের শীষ নির্বাচিত হলে এবং বিএনপি সরকার গঠন করলে রবি যে সকল ওয়াদা এলাকার মানুষের সামনে করেছে, সেগুলি বাস্তবায়নের জন্য আমিও রবির সাথে কাজ করব। কারণ বক্তব্যের শুরুতেই বলেছে, আপনাদের সাথে ঢাকা ১০-এর সাথে কিন্তু আমার আত্মীয়তার সম্পর্ক আছে। নির্বাচন নিয়ে কিন্তু একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। তাদের লোকজন বিভিন্ন মানুষকে গিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে, বিশেষ করে মা বোনদেরকে গিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে, যেই প্রতিশ্রুতিগুলা বায়বীয় প্রতিশ্রুতি। এই সকল ষড়যন্ত্র, গুপ্ত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আপনাদেরকে আজকে সজাগ থাকতে হবে। রাজধানীর পীর জঙ্গি মাজার রোডে ঢাকা ৮ আসনের প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে তারেক রহমান বলেন, দেশ নিয়ে নির্দিষ্ট পরিকল্পনা, কর্মসূচি আর অভিজ্ঞতা কেবল বিএনপির আছে। বক্তৃতার মঞ্চে অনেকেই অনেক বড় বড় কথা বলতে পারে, হাততালি পাওয়ার জন্য। সুন্দর কথা বলা অনেক সহজ কাজ, দেশ চালানো এত সহজ কাজ নয়। দেশ চালাতে হলে দেশের মানুষের জন্য পরিকল্পনা দরকার। কোথায় তাদের পরিকল্পনা? শুধু বড় বড় কথা আছে। বাসাবোতে ঢাকা ৯ ও যাত্রাবাড়ী এলাকার ঢাকা ৫ আসনের জনসভায় বিএনপি চেয়ারম্যান বলেন, এবারের নির্বাচন কেবল ভোটের নয়, দেশ গঠন ও মানুষের ভাগ্য পরিবর্তনেরও। বাংলাদেশের মানুষের প্রত্যাশিত দেশে আমাদেরকে গড়ে তুলতে হবে এবং সেটি যদি করতে হয় তাহলে সঠিক দলকে বাছাই করতে হবে। কোন সেই সঠিক দল? ধানের শীষ। বেগম খালেদা জিয়া ২০০১ সালে যখন স্বৈরাচারের কাছ থেকে নির্বাচনের মাধ্যমে যখন দায়িত্বভার গ্রহণ করলেন, তখন বাংলাদেশের কপালে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে একটি তিলক ছিল। ২০০৬ সালে যখন দেশনেত্রী খালেদা জিয়া ক্ষমতা হস্তান্তর করলেন, এই ৫ বছর কঠোরভাবে নিয়ন্ত্রণের মাধ্যমে খালেদা জিয়া বাংলাদেশকে দুর্নীতির কালিমা থেকে মুক্ত করেছিলেন। রাতে ঢাকা ৬ আসনের জনসভায় যোগ দিয়ে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনের পক্ষে ভোট চান তারেক রহমান। আগামী ১২ তারিখের নির্বাচনে আমাদেরকে সঠিকভাবে মানুষকে যাচাই করে নিতে হবে। আমাদের ১২ তারিখের নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক দলকে সরকার গঠনের সুযোগ দিতে হবে। এছাড়া জুরাইনের ঢাকা ৪ আসনের জনসভায় যোগ দিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, ষড়যন্ত্রকারীদের চক্রান্ত রুখে দিতে নির্বাচনের দিন শেষ পর্যন্ত কেন্দ্র থেকে ভোট বুঝে নিতে হবে ভোটারদের। শুধু ভোট দিয়ে চলে আসলেই হবে না, একদম শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ এই ষড়যন্ত্রকারীরা
তাদের এত দুষ্টামি বুদ্ধি আছে যে তারা কোনো না কোনো ষড়যন্ত্রের চেষ্টা করবে। ভোট শেষ হলে ভোট গুণে হিসাব নিকাশ বুঝে তারপরে বাড়িতে ফিরে আসবে। এরপর জাতীয় সংসদ নির্বাচনের আগে শেষ প্রচারণার জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা ৭ আসন সহ সারা দেশের বিএনপি মনোনীত সব প্রার্থীকে জয়যুক্ত করতে ধানের শীষে ভোট চান তারেক রহমান। আমরা কোন দেশ গড়তে চাই, জনগণের জন্য কি করতে চাই, পরিষ্কারভাবে আজকে আপনাদের সামনে আমি তুলে ধরেছি এবং তার উপর ভিত্তি করে আজ আমি আপনাদের সমর্থন চাইছি। জনগণের কাছে আমি আমার সমর্থন চাইছি, ধানের শীষের পক্ষে ভোট চাইছি, সমর্থন চাইছি। আপনাদের সমর্থন কে পেতে পারে ভাই বোনেরা? ইনশাআল্লাহ। সিলেট থেকে শুরু হওয়া বিএনপির নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে ঢাকায় এসে। শেষ দিনে দলটির চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষের পক্ষে ভোট চাইলেন। পাশাপাশি তিনি মনে করিয়ে দিলেন আগামীর ১২ তারিখের নির্বাচন শুধু জনপ্রতিনিধি বাছাই করার নির্বাচনই নয়, বাংলাদেশ গড়ার প্রত্যয়ের নির্বাচন। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। দিনব্যাপী জনসভা শেষে মা বাবার কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার রাতে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির নেতাকর্মীরাও। নির্বাচনী প্রচারণা শেষ করেই মা বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান। হেরে যাওয়ার ভয়ে নির্বাচন হাইজ্যাকের চেষ্টা করছে একটি দল। নির্বাচনী সভায় এমন অভিযোগ করে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বলেন, এবারের ভোট আজাদির, গোলামির নয়। এ সভায় ক্ষমতায় গেলে জনগণের ভাগ্য পরিবর্তনেরও অঙ্গীকার করেন তিনি। নির্বাচনী প্রচারণার শেষ দিনে রাজধানীর মোহাম্মদপুরে জনসভায় অংশ নেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান, এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস আমির মামুনুল হক সহ অন্যান্যরা। বাংলাদেশ খেলাফত মজলিসের বিশেষ অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, ভোট নিয়ে ষড়যন্ত্র হলে আগের ইসির মতোই পরিণতি হবে বর্তমানদেরও। ইলেকশন কমিশনকে বলছি, এতদিন যা করেছেন 12ই ফেব্রুয়ারি যদি কোনো ধরনের পক্ষপাতিত্ব করার পরিকল্পনা থাকে, ফ্যাসিস্ট আমলের ইলেকশন কমিশনের যেই পরিণতি হয়েছিল তার থেকেও ভয়াবহ পরিণত হবে এই ইলেকশন কমিশনের। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, হেরে যাওয়ার ভয়ে নির্বাচন হাইজ্যাক করার চেষ্টা করছে একটি দল। একটা পক্ষ, একটা মহল নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তারা একবারেই হতাশ হয়ে পড়েছে এবং হতাশা থেকে তারা এখন চূড়াই পথে নির্বাচনকে হাইজ্যাক করার চিন্তা করছে। গুন্ডাদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে, অস্ত্রের ভান্ডার গড়ে তোলা হয়েছে, ভোট কেন্দ্র অন্যায়ভাবে দখল করে মানুষের ভোট কেড়ে নেওয়ার পায়তারা করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলে দিচ্ছি, জুলাই যোদ্ধারা ঘুমিয়ে পড়ে নাই। সভাপতির বক্তব্যে ঢাকা 13 আসনের প্রার্থী মামুনুল হক বলেন, নির্বাচিত হলে মোহাম্মদপুর থেকে সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূল করা হবে। ইনসাফের পাল্লা দিয়ে মেপে নিজেদের হক বুঝে নিয়ে রিকশায় করে জাতীয় সংসদে পৌঁছতে হবে আমাদের ইনশাআল্লাহ। বিকেলে আগারগাঁওয়ে ঢাকা 15 আসনে নির্বাচনী গণমিছিলে অংশ নিয়ে জামায়াত আমির বলেন, 12ই ফেব্রুয়ারির নির্বাচন গোলামির নয়, আজাদির। ক্ষমতায় গেলে 18 কোটি মানুষের বিজয় নিশ্চিতের অঙ্গীকার করেন তিনি। নির্বাচিত হয়ে সরকার গঠনের সুযোগ পেলে ইনশাআল্লাহ তাআলা নাজির আমরা নিজেদের ভাগ্য বদলের জন্য কাজ করব না, আমরা কাজ করব 18 কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন। 18 কোটি মানুষের বিজয় হলে আমাদের সকলের বিজয় হবে। কোনো দল, কোনো গোষ্ঠী, কোন পরিবারের বিজয় অতীতে বাংলাদেশকে শান্তি দিতে পারে না। আগারগাঁও থেকে শুরু হওয়া গণমিছিলটি বেগম রোকেয়া সরণি হয়ে মিরপুর 14-তে গিয়ে শেষ হয়। নির্বাচনী প্রচারণার শেষ দিনে এসে ঢাকা 15 আসনে এই বৃহৎ গণমিছিলে অংশ নেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এই গণমিছিল থেকে তিনি দেশের 18 কোটি মানুষকে আহ্বান জানান একটি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক দেশ গঠনে তার হাতকে শক্তিশালী করা। 35টি বছর রাতে দোহার জয়পাড়া বড় মাঠের জনসভায় অংশ নিয়ে জামায়াত আমির প্রত্যয় ব্যক্ত করেন ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণের। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার। শেষ দিনের প্রচারণায় সারা দেশে প্রার্থীদের ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। ভোটের আগে শেষ সুযোগ কাজে লাগাতে সকাল থেকে রাত পর্যন্ত নির্বাচনী এলাকায় মিছিল, পথসভা ও ভোট চাওয়ার কর্মসূচিতে অংশ নেন প্রার্থীরা।
বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ আসনে প্রার্থীদের প্রচারণায় মুখর ছিল নির্বাচনী এলাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেষ দিনে প্রচারের সর্বোচ্চ সংখ্যক ভোটারের কাছে পৌঁছানোর চেষ্টা দেখা গেছে প্রার্থীদের মধ্যে। নির্বাচনী এলাকায় রাতভর জনসংযোগ করেন অনেক প্রার্থী। ঠাকুরগাঁও 1 আসনে ভোটের প্রচারে নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরে উন্নয়ন, স্থিতিশীলতা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের অনেক পরিকল্পনা আছে, যদি আমরা সরকার গঠন করতে পারি, আপনাদের সহযোগিতা এমপি হতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা সেই পরিকল্পনাগুলোকে বাস্তবায়িত করার চেষ্টা অবশ্যই করব। জামাতে ইসলাম একটা মিথ্যাবাদী দল, অর্থাৎ মুনাফিক দল। এই জিনিসগুলো কিন্তু জরুরি। সেই সঙ্গে জামাতে ইসলাম কিন্তু এখন পর্যন্ত 1971 সালে তারা যে স্বাধীনতার বিরোধিতা করেছিল, সেই জন্য কিন্তু তারা এখন পর্যন্ত ক্ষমা প্রার্থনা করে নাই। সোমবার রাতে রামগতি বাজারে নির্বাচনী পথসভা করেন লক্ষ্মীপুর 4 আসনের বিএনপি প্রার্থী আশরাফুদ্দিন নিজাম। এতে ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার ডাক দেন তিনি। রাজশাহী 4 আসনে প্রচার চালিয়েছেন জামাতের প্রার্থী ডাক্তার আব্দুল বারী সরদার। এতে কর্মসংস্থান সৃষ্টি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়নের প্রতিশ্রুতি তুলে ধরেন তিনি। আপনারা যে নিরলসভাবে পরিশ্রম করে আমাকে বিজয়ের জন্য এত চেষ্টা করেছেন, এর প্রতিদান আমি ডাক্তার আব্দুল বারী আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। মহান আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে নির্বাচনী প্রচারে ভোটারদের সৎ ও যোগ্য প্রার্থী বেছে নেওয়ার আহ্বান জানান স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। রাজধানীর শাহবাগে শেষ মুহূর্তে প্রচারণা চালান ঢাকা 8 আসনে এনসিপির প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। এতে ভোটের দিন বিশৃঙ্খলার আশঙ্কা প্রকাশ করে সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। খবর পাচ্ছি তারা অস্ত্র রেডি করতেছে এবং পুলিং এজেন্ট, তারা বলছে 9টা থেকে 11টা পর্যন্ত তাদের ইনস্ট্রাকশন দিছে তোমরা এই সময় দখল করে ফেলবা। তারপরে নাসিরউদ্দিন পাটোয়ারি যখন হারার ভয় দেখবে তখন তোমরা সবাই দখল করে ও বসে যাবে। 22 জানুয়ারি শুরু হওয়া নির্বাচনের প্রচার 12 ফেব্রুয়ারি ভোট গ্রহণের 48 ঘণ্টা আগে শেষ হয় মঙ্গলবার সকাল 7:30টায়। রিমো সিদ্দিক, সময় সংবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বিঘ্ন ভোটাধিকার প্রয়োগ, নির্বাচনী উপকরণ সুরক্ষা ও সহিংসতা প্রতিরোধে নিরলসভাবে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। কেউ বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দিয়েছেন কোস্টগার্ডের মহাপরিচালক। জরুরি পরিস্থিতি মোকাবেলায় নিয়োজিত থাকবে হেলিকপ্টার ও ডগ স্কোয়াড ইউনিট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বিঘ্ন করতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। বাড়ানো হয়েছে যৌথ বাহিনীর টহল ও হেলিকপ্টার মহড়া। দুর্গম চরাঞ্চলে নির্বাচনকালীন জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতির অংশ হিসেবে লালমনিরহাট ও নীলফামারীতে সেনাবাহিনীর হেলিকপ্টারে প্যারা কমান্ড মহড়া অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গায় জরুরি পরিস্থিতি মোকাবিলায় নিয়োজিত রয়েছে বিজিবির হেলিকপ্টার সহ কুইক রেসপন্স ফোর্স, র্যাপিড অ্যাকশন টিম, ডগ স্কোয়াড ইউনিট, ড্রোন ও বডি ওন ক্যামেরা। চাঁদপুরের বিভিন্ন নির্বাচনী এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেন কোস্টগার্ডের মহাপরিচালক অ্যাডমিরাল জিয়াউল হক। বলেন, উপকূলীয় অঞ্চল, নদী বেষ্টিত দুর্গম এলাকার নিরাপত্তায় নিরলসভাবে দায়িত্ব পালন করছে তার বাহিনী। ড্রোন সহ বিভিন্ন উন্নত মানের কমিউনিকেশন ব্যবস্থা নিয়ে আমরা ইভেন এই এলাকাতেও এসেছি, যাতে আমরা যে কোনো ধরনের আশঙ্কা বা গোলযোগের পূর্বাভাস আমরা মনিটরিং এবং সার্ভেলেন্সের ভিতরে পেতে পারি। পেশাদারিত্ব এবং অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বিত অভিযানের সক্ষমতা আরও দৃঢ় করতে মৌলভীবাজার ও কুমিল্লার চান্দিনায় সেনা ক্যাম্পে অনুষ্ঠিত হয় যৌথ বাহিনীর নিরাপত্তা মহড়া। সাতক্ষীরায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ভোট কেন্দ্রে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন বাহিনীর খুলনা রেঞ্জের উপমহাপরিচালক। এই নির্বাচনে শতভাগ প্রশিক্ষণ প্রাপ্ত লোকদেরকে মনোনীত করে নির্বাচন কেন্দ্রের দায়িত্ব প্রদান করছি। রাজশাহীতে নির্বাচনকালীন 1,10,000-এর বেশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের কথা জানিয়েছেন বিভাগীয় কমিশনার ডক্টর আ.ন.ম. বজলুর রশিদ। আমরা এবার সর্বোচ্চ সংখ্যক সেনাবাহিনী ডিপ্লয় হয়েছে
সর্বোচ্চ সংখ্যক বিজিবি ডিপ্লয় হয়েছে। প্রতিটি উপজেলাতে আমাদের প্রায় 3000-এরও বেশি আইনশৃঙ্খলা বাহিনী আছে। রাজশাহী বিভাগের প্রতিটি ভোট কেন্দ্রে 13 জন আনসার ও 4 জন করে পুলিশ সদস্য দায়িত্বে থাকবেন। অনলাইনে যুক্ত থাকবে পুলিশের 2159টি বডি ওন ক্যামেরা। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। আপত্তির মুখে 24 ঘন্টা পার হওয়ার আগেই ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন। ইসি সচিব জানান, ভোট কেন্দ্র ও কক্ষে মোবাইল ফোন নিয়ে যেতে বাধা নেই প্রার্থী, ভোটার ও সাংবাদিকদের। তুলতে পারবেন ছবিও। প্রিজাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ ও 2 জন আনসার সদস্য ছাড়া ভোট কেন্দ্রের 400 গজের ভেতর মোবাইল ফোন নিষিদ্ধ করে নির্বাচন কমিশন। এই আদেশ জারির পর তীব্র প্রতিক্রিয়া দেখায় রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠন। সোমবার বিকেলে সিএসির সঙ্গে দেখা করে মোবাইল ফোন নিষিদ্ধ করে ইসির আদেশ প্রত্যাহারের দাবি জানায় 11 দলীয় ঐক্য ও ইসলামী আন্দোলন। এছাড়া প্রশাসনে কিছু রদবদলের দাবি জানায় দলগুলো। এই ধরনের একটি ঘোষণা সবাইকে উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে ফেলে দিয়েছিল। যদি এটা প্রত্যাহার না হয় তাহলে আমাদেরকে কঠোর কর্মসূচির দিকে যেতে হবে। আইন শৃঙ্খলার দায়িত্বে যারা আছেন তাদের পক্ষ থেকে যে ভূমিকা রাখা হচ্ছে সেটা কোনো অবস্থায় একটি সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অনুকূল নয়। মোবাইলটা না থাকার কারণে অনেক ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিংও হতে পারে, সেটাও আমরা আশঙ্কা করেছি। ওনাদের সিদ্ধান্ত থেকে সরে আসবেন। এদিন সিএসির সঙ্গে দেখা করে ভোটের পরিবেশ নিয়ে উদ্বেগের কথা জানান টিআইবি সহ কয়েকটি সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। আমরা বলেছি মাথা ব্যথার কারণে মাথা কেটে ফেলার মতো এই বিষয়টা আমরা উল্লেখ করেছি এবং এটাকে অনতিবিলম্বে প্রত্যাহার করা উচিত বলে আমরা বিবেচনা করি। প্রান্তিক জনগোষ্ঠী, আর প্রান্তিক বলতে আমি নারীদেরকেও বলছি, তারা যে ভোট দিতে পারবে, ভীতি আছে যে তারা যেতে পারবে কিনা, আর পরবর্তীতে নিয়ে আমরা আরো বেশি শঙ্কিত। বিভিন্ন মহলের আপত্তির মুখে মোবাইল ফোন নিয়ে দেয়া নির্দেশনা সংশোধন করে ইসি। সচিব জানান, মোবাইল ফোন নিয়ে ভোট কেন্দ্র ও কক্ষে যেতে বাধা নেই প্রার্থী, ভোটার ও সাংবাদিকদের। সংবাদকর্মীরা বা অবজারভার্স মোবাইল ফোন নিয়ে ভোটাররা ভিতরে যাবেন এবং প্রার্থীরা যাবেন, তাদের এজেন্টরা যাবেন, পোলিং অফিসার্স, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার, তাদের কাছে এটা রাখবো না। মঙ্গলবার সকাল 7:30টায় শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা। কাউসারা চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। দুয়ারে করা নাড়ছে নির্বাচন। বিরাট বাজেটের এই নির্বাচনে কোন খাতে কত অর্থ ব্যয় এবং তা কতটা যৌক্তিক তা নিয়ে উঠছে প্রশ্ন। বিশ্লেষকরা বলছেন, গণভোটের পেছনে 1070 কোটি টাকা খরচ হলেও মাঠ পর্যায়ে নেই তার পূর্ণ বাস্তবায়ন। আর কমিশন বলছে, নির্বাচন আয়োজনে 3150 কোটি টাকা খুব একটা বেশি না। আরও জানাচ্ছেন কামরুজ্জামান মামুন। মাত্র 2 বছরের ব্যবধানে আবারও দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। তবে এবার সঙ্গে রয়েছে গণভোট। কেমন খরচ হচ্ছে এবারের নির্বাচনে তার খাতোয়ারি বিশ্লেষণে দেখা যায়, 3150 কোটি টাকার আকাশচুম্বী এ বাজেটের সিংহভাগই খরচ হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর পেছনে, যার পরিমাণ 1400 কোটি টাকা। পোস্টাল ব্যালটে 123টি দেশের 15,33,682 জন ভোটারের প্রতিজনের পেছনে খরচ হয়েছে 700 টাকা করে। মোট বাজেট ভাগ করলে দেশে ভোটার প্রতি মাথাপিছু খরচ 264 টাকা। আর যে গণভোট নিয়ে এত আয়োজন, তাতে ব্যয় ধরা হয়েছে 1070 কোটি টাকা। নির্বাচন কমিশন বলছে, গণভোটের কারণে খরচ বাড়লেও ভোট আয়োজনের ব্যাপ্তির তুলনায় 3150 কোটি টাকা বেশি না। নির্বাচনের জন্য অতীতে কি পরিমাণ খরচ হয়েছে, এটার সাথে যদি আপনি গণভোটের খরচটা অ্যাড করেন, এটার সাথে যদি আপনি পোস্টাল ব্যালটের বিষয়টি যুক্ত করেন এবং এটার সাথে যদি আইটি সাপোর্টের যে বিষয়টি আপনি যুক্ত করেন, সব কিছু মিলে আমরা আমাদের আয়োজনটা এত বেশি ব্যাপক, সেই ব্যাপকতার তুলনায় নির্বাচন কমিশন মনে করে কি বলে যে একবারে ন্যূনতম পর্যায়ে যেটি না করলেই নয়, সেই ব্যয়টি আমরা এবার করতে যাচ্ছি। ব্যালট থেকে শুরু করে জনশক্তি নিয়োগ, সব জায়গায় দূরদর্শিতা ও প্রচারণার ঘাটতিকে দুষে বিশ্লেষক বলছেন, নির্বাচনী ব্যয় কমানোর যথেষ্ট সুযোগ ছিল, এখনো আছে। একই ব্যালটের মধ্যে আপনি প্রার্থীকেও রাখতে পারতেন, আবার ধরেন গণভোটটা একটা সিম্বল দিয়েই সেটা প্রকাশ পায়। তো এখানে একটা ব্যালটের খরচ কমে যেত। এগুলো ওয়ার্ক করবে তখনই যদি আপনার সঠিক প্রচারণাটা হয়। গণভোট নিয়ে যে প্রচারণাটা, এটা একটা হোল
প্রসেসের দুর্বলতার একটা বড় অংশ বলে আমি মনে করি। সৃজনশীলভাবে চিন্তা করলে খরচ কমানোর অনেক সুযোগ ছিল এবং এটা আছে, এখনো আছে। গত 25 বছরে দেশে নির্বাচনী ব্যয় বেড়েছে 43 গুণ। একেবারে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে নির্বাচন। সংসদ শুধু খালি চেয়ার পূরণের না হয়ে তা হোক জনআস্থার, জবাবদিহিতার। দেশবাসীর পকেটের হাজারো কোটি টাকা ব্যয়ে নির্বাচিত পরবর্তী সরকারকে সফল হতে হবে নতুন বাংলাদেশের চ্যালেঞ্জ নিতে বলছেন বিশ্লেষকরা। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থান ও 5 আগস্টের ঘটনায় দেশের 20টি কারাগারে বিশৃঙ্খলা ও বিদ্রোহের ঘটনা ঘটে। কুষ্টিয়া, কাশিমপুর, সাতক্ষীরা, নরসিংদী ও শেরপুর থেকে পালিয়ে যায় 2200-র বেশি কয়েদি ও হাজতি। পলাতকদের মধ্যে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও জঙ্গি সংশ্লিষ্টতায় অভিযুক্ত অপরাধীর সংখ্যা 69 জন। নিরাপত্তা বাহিনীর 1.5 বছরের প্রচেষ্টার পরেও ধরাছোঁয়ার বাইরে 537 জন জেল পলাতক। এ নিয়ে রিপোর্ট করেছেন সাইফুল রুদ্র। দেখে নেব তার করা রিপোর্টটি। ছাত্র জনতার অভ্যুত্থানে দেশব্যাপী সহিংসতা ও সরকার পতনের মতো পরিস্থিতিকে কেন্দ্র করে দেশের 20টি কারাগারে বিশৃঙ্খলা ও বিদ্রোহ করে বন্দীরা। কোনো কোনো কারাগারে হামলা চালানো হয় বাইরে থেকে। সে সময় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে পালিয়ে যায় 2200-র বেশি বন্দী। এর মধ্যে 1500 জেল পলাতক কয়েদি ও হাজতিকে গ্রেফতার করে কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অপরাধ ও নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, দাগী আসামিরা রাষ্ট্র ও নাগরিকদের জন্য ঝুঁকিপূর্ণ। দাগী আসামি মুক্তভাবে ঘুরে বেড়াবে, এটা তো দেশের জন্য একটা থ্রেট ডেফিনেটলি। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে ম্যাক্সিমাম এই দেশে নাই, তারা চলে গেছে। বিজিপিকে সতর্ক থাকতে হবে, আমাদের নিরাপত্তা বাহিনীগুলোকে সতর্ক থাকতে হবে। ইট উইল অলওয়েজ বি এ থ্রেট যতক্ষণ তারা গ্রেফতার না হবে। পলাতকদের মধ্যে 69 জনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে কারা কর্তৃপক্ষ। সব মিলিয়ে টোটাল 69 জন আছে এই ক্যাটাগরির বন্দী, যাদের আসলে এরকম সিরিয়াস টাইপ অফ অফেন্সের সাথে জড়িত ছিল। বাকি বন্দীরা বিভিন্ন রকমের, কেউ সামাজিক মামলা, কিছু ফিনান্সিয়াল ইস্যু আছে। সব মিলে তাদের ক্যাটাগরিটা আসলে লো রিস্ক বলতে পারি আমরা বন্দী। জেল পলাতকদের খোঁজে মাঠ পর্যায়ে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট। অব্যাহত আছে গ্রেফতার ও নজরদারি। ইতিমধ্যে আমরা বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছি এবং আমরা চেষ্টা করছি এই গ্রেপ্তারের সংখ্যা আরও বৃদ্ধি করা যায় কিনা, বা আমাদের চেষ্টাটা অব্যাহত থাকবে। সম্প্রতি 163 জেল পলাতককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। যারা জেল ভেঙে পালিয়েছেন তারা তো অলরেডি সাজাপ্রাপ্ত আসামি, তাদেরকে তো আসলে ছাড় দেওয়ার কোনো সুযোগই নেই। বিগত কিছুদিনের ভেতরে আমরা প্রায় 163 জন জেল পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে এবং সাথে সাথে আমরা তাদেরকে আবার পুলিশের হাতে সোপর্দ করে দিয়েছি। জেল পলাতকদের গ্রেফতারে মাঠে থাকা সব বাহিনীর সহায়তা চেয়েছে কারা কর্তৃপক্ষ। পলাতকদের খুঁজে বের করতে কাজ করছে কারা গোয়েন্দারাও। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সই করেছে বাংলাদেশ। এতে বাংলাদেশের জন্য 20% পাল্টা শুল্ক কমিয়ে 19% নির্ধারণ করেছে ট্রাম্প প্রশাসন। সোমবার ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ সময় রাত 10টায় এই চুক্তি সই হয়েছে। বাংলাদেশের পক্ষে বাণিজ্য উপদেষ্টা ও যুক্তরাষ্ট্রের পক্ষে জেমিসন গ্রিয়ার চুক্তিতে স্বাক্ষর করেন। তবে যুক্তরাষ্ট্রের তুলা ও কৃত্রিম তন্তু ব্যবহার করলে তৈরি পোশাকে শূন্য শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ। এ নিয়ে বিশ্লেষকরা বলছেন, চুক্তিতে সুবিধাজনক অবস্থান নিশ্চিত করতে পারেনি বাংলাদেশ, যা বিশ্ববাজারে প্রতিযোগীদের তুলনায় পিছিয়ে দেবে রপ্তানি খাতকে। গেল বছর এপ্রিলে বাংলাদেশি পণ্যের ওপর 37% শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। বাণিজ্য ঘাটতি কমাতে বোয়িং প্রযুক্তি ও কৃষি পণ্য সহ বেশ কিছু পণ্যে আমদানির শর্তে দর কষাকষির মাধ্যমে পরে 35 এবং সবশেষ 20% নামিয়ে আনে বাংলাদেশ। 2025-এর এপ্রিল থেকে দীর্ঘ 9 মাস ব্যাপী আলোচনার পর এবার চূড়ান্ত হলো এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড। সোমবার ওয়াশিংটনে পারস্পরিক শুল্ক বিষয়ক চুক্তি সই করে দুই দেশ। চুক্তিতে ভার্চুয়ালি সই করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ও মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার। প্রেস উইং জানায়, চুক্তিতে বাংলাদেশের জন্য পাল্টা 1% কমিয়ে 19% নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের তুলা ও কৃত্রিম তন্তু ব্যবহার করলে তৈরি পোশাকে শূন্য শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ। বিশ্লেষকরা বলছেন, এই চুক্তিতে প্রতিবেশী দেশগুলোর চেয়ে সুবিধাজনক অবস্থান নিশ্চিত হয়নি। বিকল্প হিসেবে অন্যান্য বড় বাজারগুলোতে মুক্ত বাণিজ্য চুক্তির তাগিদ তাদের। এই চুক্তিতে আমি বলবো যে বাংলাদেশের কূটনৈতিক পরাজয় হয়েছে, কারণ বাংলাদেশ তার প্রতিদ্বন্দ্বী দেশ থেকে পোশাক রপ্তানির ক্ষেত্রে অনেক পিছিয়ে থাকবে। ভারতের পাল্টা শুল্ক
18%, সেখানে বাংলাদেশের পাল্টা শুল্ক হচ্ছে যে 19%। সামনের দিনে পোশাক রপ্তানির ক্ষেত্রে এবং রপ্তানি আয়ে অনেক বড় একটা নেতিবাচক প্রভাব পড়বে এই পাল্টা শুল্ক সংক্রান্ত চুক্তি করার মাধ্যম দিয়ে। উভয় পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারির পর এটি কার্যকর হবে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। নাদিম মারজান, সময় সংবাদ। সকালের সময় আরও থাকছে। ইসরায়েলি প্রেসিডেন্টের সফর ঘিরে উত্তাল অস্ট্রেলিয়া। সিডনিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, বেশ কয়েকজন গ্রেপ্তার, কাঁদানে গ্যাস নিক্ষেপ। চলতি অর্থ বছরের প্রথম 7 মাসে রপ্তানিতে ভাটা পড়লেও আশার আলো সচরাচর আলোচনার বাইরে থাকা বেশ কিছু খাতের পণ্যের ঊর্ধ্বমুখী রপ্তানি প্রবণতা। বিশেষ করে প্রকৌশল পণ্য, বাইসাইকেল, ওষুধ, জাহাজ, চামড়াজাত পণ্য এবং কৃষিভিত্তিক কিছু নতুন পণ্যের রপ্তানি প্রবৃদ্ধি ভবিষ্যতের বাজার বৈচিত্র্যের ইঙ্গিত দিচ্ছে বলেও মনে করছেন অর্থনীতিবিদরা। দীর্ঘমেয়াদী ও টেকসই প্রবৃদ্ধির জন্য নীতিগত সহায়তা আর বাজার সম্প্রসারণ অব্যাহতের তাগিদ দিচ্ছেন তারা। ফরহাদুর রহমানের রিপোর্ট। রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য, চলতি 2025-26 অর্থ বছরে জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত সময়ে বাংলাদেশের পণ্য রফতানি আয় দাঁড়িয়েছে 28.41 বিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় প্রায় 2% কম। মোট রফতানি কমলেও আশার আলো সচরাচর আলোচনার বাইরে থাকা বেশ কিছু খাতের পণ্যের ঊর্ধ্বমুখী রফতানি প্রবণতা। অর্থ বছরের প্রথম 7 মাসে সবচেয়ে বড় ইতিবাচক চমক এসেছে প্রকৌশল পণ্য থেকে। খাতটির রফতানি বেড়েছে প্রায় 26%, আয় হয়েছে 36 কোটি 94 লাখ মার্কিন ডলার, যার মধ্যে রয়েছে বৈদ্যুতিক সরঞ্জাম, কপার ওয়্যার ও যন্ত্রাংশ। একই সঙ্গে বাইসাইকেল রফতানিতেও রেকর্ড প্রবৃদ্ধি হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এই খাতে আয় বেড়েছে 31% বেশি, রফতানি হয়েছে 8 কোটি মার্কিন ডলারের বেশি। বেড়েছে ওষুধ রফতানিও। এই সময়ে খাতটি থেকে আয় হয়েছে প্রায় 14 কোটি মার্কিন ডলার, প্রবৃদ্ধি দাঁড়িয়েছে 5% বেশি। ইপিবির তথ্য মতে জাহাজ, চামড়াজাত পণ্য, জুট ইয়ার্ন ও জুট ব্যাগ, ক্র্যাব, চিংড়ি ও জীবন্ত মাছ, এমনকি গুঁড়া মশলা, ফলমূল ও শাকসবজির মতো খাতেও রফতানি বেড়েছে উল্লেখযোগ্য হারে। এদিকে চলতি অর্থ বছরের 7 মাসে চীনের রফতানি বেড়েছে প্রায় 20%, যা থেকে আয় হয়েছে 49 কোটি 3 লাখ মার্কিন ডলার। এছাড়া পোল্যান্ডের রফতানি বেড়েছে 7% বেশি। নির্দিষ্ট পণ্যের উপর নির্ভরতা কমিয়ে রফতানি বৈচিত্র্য বাড়াতে পারলে দীর্ঘমেয়াদী টেকসই প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। রপ্তানি আয় কমে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে যে বাংলাদেশের রপ্তানি আয় একক পণ্যের উপরে নির্ভরশীল হয়ে পড়েছে। বাংলাদেশের রপ্তানি আয় কয়েকটা নির্দিষ্ট বাজারের উপরে নির্ভরশীল হয়ে পড়েছে। বাজার সম্প্রসারিত করতে হবে, রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে হবে। ট্রেডিশনাল যে প্রোডাক্টগুলো আমরা রপ্তানি করে থাকি সেটা থেকে বের হয়ে আসতে হবে। আঞ্চলিকভাবে অনেক পণ্য কিন্তু এখন উৎপাদন করা হচ্ছে, আঞ্চলিকভাবে অনেক পণ্য কিন্তু তৈরি করা হচ্ছে, সেগুলোকে আপনার রপ্তানি ব্যবস্থা করতে হবে। তৈরি পোশাক খাতে সাময়িক চাপ থাকলেও অপ্রচলিত ও নতুন পণ্যের রফতানিতে গতি এলে দেশের বৈদেশিক আয় কাঠামো আরও শক্তিশালী হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ট্যারিফ জটিলতায় অর্ডার কমে যাওয়ায় ঝুঁকিতে থাকা বাংলাদেশের তৈরি পোশাক খাত এবার পড়তে যাচ্ছে দীর্ঘ বন্ধের কবলে। নিয়মিত সরকারি ছুটি, জাতীয় নির্বাচন এবং ঈদের বন্ধের কারণে ফেব্রুয়ারি এবং মার্চ এই 2 মাসে মাত্র 35 কর্মদিবস পাওয়া যাচ্ছে। একই সঙ্গে চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মচারীদের কর্মবিরতির কারণে ক্ষতির মুখে গুরুত্বপূর্ণ এই শিল্পটি। সাক্ষাৎ ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। এমনিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যারিফের কারণে কিছুটা সংকটের মুখে দেশের তৈরি পোশাক খাত। বিদেশি বায়ার প্রতিষ্ঠানগুলোতে মিলছে না কাঙ্ক্ষিত অর্ডার। যা অর্ডার আসছে তা শিপমেন্ট করতে দেখা দিচ্ছে নানা জটিলতা। বিশেষ করে চলতি ফেব্রুয়ারি এবং আগামী মার্চ জুড়েই থাকছে একাধিক সরকারি বন্ধ। ফেব্রুয়ারি মার্চে প্রায় 1 মাস আমরা কাজ ছাড়া বেতন দিতে হবে। একটা ফ্যাক্টরি এটার জন্য প্রচণ্ড চাপে, অনেক ফ্যাক্টরি এই সামাল দিতে পারবে না। এটা সিচুয়েশনগুলো আসলে মনিটর করা, রিভিউ করা, এগুলো সরকারের কিন্তু কনসার্ন মিনিস্ট্রির দায়িত্ব। এক অভিভাবক ছাড়া তো আসলে এই রপ্তানি সেক্টর চলতে পারে না। 11 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 3 দিনের সরকারি বন্ধ। এর আগে 4 ফেব্রুয়ারি ছিল পবিত্র শবে উপলক্ষে সরকারি ছুটি। নেক্সট সিজনে যেগুলো আসতেছে সেগুলো কিন্তু আমাদের অর্ডার এখনো পর্যন্ত নির্বাচনের সময়ের জন্য, কারণ আমরা কিন্তু তেমন কোনো অর্ডার এই পর্যন্ত ধরে নিতে পারছি না। আশা করি আপনার ইলেকশন আমরা মোটামুটি একটা ভালো একটা কোয়ান্টিটি পাবো এবং বায়ারও আমাদেরকে হোপ দিচ্ছে, মানে ইলেকশন শেষ হয়ে গেলে তারা অর্ডারগুলো প্লেস করবে। আশা করি আমরা যে ধারাবাহিকতাটা আছে সেটা পুনরুদ্ধার করে ভালোভাবে আমরা চালিয়ে যেতে পারবো। এর মাঝে চট্টগ্রাম বন্দরে টানা 7 দিন ছিল শ্রমিক কর্মচারীদের কর্মবিরতি। রাজধানী ঢাকা
কিংবা বন্দর নগরী চট্টগ্রাম, দেশের সবগুলো গার্মেন্টস কারখানার এখন একই চিত্র। বিদেশ থেকে আমদানি করা কাঁচামালের যেমন পোশাক তৈরি হয়েছে, ঠিক তেমনি বিদেশে রপ্তানির জন্য প্রস্তুত। বিজিএমই এর তথ্য অনুযায়ী 28 দিনের ফেব্রুয়ারি মাসে কর্মদিবস পাওয়া যাবে মাত্র 16 দিনের মতো। নির্বাচন ছাড়াও শুক্র, শনিবার এবং 21 ফেব্রুয়ারি মহান শহীদ দিবস আর 31 দিনের মার্চ মাসে পবিত্র ঈদ উল ফিতরের যেমন টানা 5 দিনের বন্ধ থাকবে, তেমনি যুক্ত হবে 26শে মার্চ মহান স্বাধীনতা দিবসের সরকারি বন্ধ। র মেটেরিয়াল আসাতে যদি ইন্টারাপ্ট করে, এক্সপোর্টের টাইমে কাস্টমারে আগেভাগে আমাদের মাল নেওয়ার জন্য যে অর্ডারগুলো কমপ্লিট করছে সেই মালটা যদি সঠিক সময় দিতে না পারি, অর্ডার ক্যান্সেলেশন, ডিসকাউন্ট, নানা রকম ঝামেলা সমস্যার মধ্যে আমরা আবর্তিত হব। এটা শুধুমাত্র ইনস্ট্যান্ট অর্ডার না, আগামী দিনের জন্য যে কাস্টমার আমাদেরকে অর্ডার দেওয়ার জন্য তারা বিমুখ হিসেবে থাকবে, কারণ আমাদের কম্পিটিটর অনেক। তবে কর্মদিবসে কারখানাগুলোতে নিরবিচ্ছিন্ন উৎপাদনের পাশাপাশি বন্ধের দিনগুলোতে নিরাপত্তা নিশ্চিতে বিশেষ কর্মকৌশল নির্ধারণ করেছে শিল্প পুলিশ। পুলিশ স্টেশনের সাথে আমরা কম্বাইন্ড একটা পেট্রোলিংয়ের ব্যবস্থা করছি। একই সাথে প্রত্যেকটা গার্মেন্টসে যে আপনার সিসিটিভি মনিটরিং সিস্টেম আছে সেই জিনিসটা আমরা চেক আপ করছি। গার্মেন্টস সেক্টরে আপাতত কোনো নাশকতা কিংবা কোনো ধরনের আনরেস্ট হওয়ার সম্ভাবনা এখন আমাদের নাই, তারপরেও আমাদের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত আছে। রাজধানী ঢাকা, গাজীপুর এবং নারায়ণগঞ্জে স্বতন্ত্র 2161টি গার্মেন্টসে 33 লাখ এবং বন্দরনগরী চট্টগ্রামের 464টি কারখানায় 11 লাখ শ্রমিক কর্মরত রয়েছেন। এর বাইরে দেশের 8টি ইপিজেডে 600 গার্মেন্টস কারখানা রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পরিবহন সন্দেহে একটি নৌযানে আবারও প্রাণঘাতী হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এতে 2 জন নিহত হয়েছেন, জীবিত উদ্ধার হন আরও একজন। ইউএস সাউদার্ন কমান্ড জানায়, ট্রাম্প প্রশাসনের অপারেশন সাউদার্ন স্পিয়ার এর অংশ হিসেবে সোমবার ওই অভিযান পরিচালনা করা হয়। নৌকাটি সন্ত্রাসী সংগঠনের মাধ্যমে পরিচালিত হচ্ছিল বলে দাবি করছেন মার্কিন সামরিক বাহিনী। হামলার পর জীবিত একজনকে উদ্ধারে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডকে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করার নির্দেশনা দেওয়া হয়। প্রশাসনের দাবি, মাদক পাচার রোধে চালানো অভিযানে এখন পর্যন্ত অন্তত 121 জন নিহত হয়েছেন। আইসিসি, বিসিবি এবং পিসিবির ত্রিপক্ষীয় বৈঠক থেকে বড় সুখবর পেল বাংলাদেশ। বিসিবির করা প্রায় সবগুলো দাবি মেনে নিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। বিশ্বকাপ না খেললেও কোনো শাস্তি পেতে হচ্ছে না বিসিবিকে, উল্টো পুরস্কার স্বরূপ পাচ্ছে পুরো অংশগ্রহণ ফি। এদিকে 15ই ফেব্রুয়ারি ভারত পাকিস্তান ম্যাচ হতে আর কোনো সমস্যা নেই, নিশ্চিত করছে পাকিস্তান সরকার। মহসিন নকভির সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এক বৈঠক নিয়ে কত জল্পনা কল্পনা। রাতের আধারে বোর্ড পরিচালকদের না বলেই পাকিস্তান উড়াল দেন আমিনুল ইসলাম বুলবুল। শুধু জানা যায় আইসিসির সঙ্গে জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন তিনি। সকালে পাকিস্তান গণমাধ্যম জানায়, লাহোরে মহসিন নকভির সঙ্গে বৈঠকে বসেছেন বুলবুল। সেখানে আবার যোগ দিয়েছিলেন আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা। ভিডিও কলে ছিলেন প্রধান নির্বাহী সংযোগ গুপ্তা। হাই ভোল্টেজে এই বৈঠক চলে 4 ঘন্টা। তারপর কেউ কিছু না বলে চলে যান যার যার দেশে। বুলবুল চলে আসেন বাংলাদেশে, কিন্তু মিটিং নিয়ে শুরু হয় নানা গুঞ্জন। ভারত থেকে খবর আসে আইসিসি সব প্রস্তাব ফিরিয়ে দিয়েছে পাকিস্তানের। লাহোর, ইসলামাবাদ থেকে জানানো হয় সব দাবি মেনে নিচ্ছে আইসিসি। এই যখন অবস্থা, তখনই নিজেদের ওয়েবসাইটে প্রেস রিলিজ দেয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। প্রেস রিলিজে দেখা গেল জয় জয়কার বাংলাদেশের। বিসিবির প্রায় সবগুলো দাবি মেনে নেয়ার কথা জানালো আইসিসি। বিশ্বকাপে অংশ না নিলেও আইসিসি থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর কোনো ধরনের নিষেধাজ্ঞা দেয়া হবে না বলে জানিয়েছে ক্রিকেট কর্তারা। বরং বাংলাদেশের দাবি মেনে বিশ্বকাপে অংশগ্রহণের পূর্ণ ফি দেয়া হবে বিসিবিকে, যা টাইগার ক্রিকেটারদের জন্য বড় সুখবর। এছাড়া 2031 সালের ওয়ানডে বিশ্বকাপের আগে বাংলাদেশকে আরও একটা আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ করে দেবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এমনকি ক্রিকেটের বৃহত্তর বাজার এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখারও অঙ্গীকার করেছে আইসিসি। এদিকে আইসিসির প্রেস রিলিজের পরপরই টুইট আসে পাকিস্তান থেকে। বলা হয়, আইসিসির সঙ্গে পিসিবি এবং বিসিবির সফল বৈঠকের পর মহসিন নকভি বিস্তারিত জানিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে। এর মধ্যেই পিসিবিকে ভারত ম্যাচ খেলতে অনুরোধ করেন আমিনুল ইসলাম বুলবুল, আর শাহবাজ শরীফকে ফোন করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। তাই সব দিক বিবেচনা করে পাকিস্তান দলকে ভারত ম্যাচ খেলার অনুমতি দিল দেশটির সরকার।
নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ক্ষমতায় গেলে 1 কোটি মানুষের কর্মসংস্থান তৈরি করবে বিএনপি। দেশবাসীর উদ্দেশ্যে ভাষণে তারেক রহমান। ন্যায় ও ইনসাফের দেশ গড়ায় প্রত্যয় জামায়াতের। শেষ হলো প্রচারণার সময়সীমা। শেষ মুহূর্তেও প্রার্থীদের গণসংযোগ। নির্বাচন নির্বিঘ্ন করতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। বাড়ানো হয়েছে টহল ও হেলিকপ্টার মহড়া। এবং ঢাকা ওয়াশিংটন বাণিজ্য চুক্তি সই। বাংলাদেশের রপ্তানি পণ্যের শুল্কহার 20% থেকে কমে 19। মার্কিন কাঁচামাল দিয়ে তৈরি পোশাকে শূন্য শুল্ক আরোপ। এই ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ মেজবা। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন সময়।